প্রিয় দর্শক, আপনাদের কি সত্যি সত্যি মনে হয় যে আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে? 10 জানুয়ারিতে বসে কেন আমরা এই প্রশ্ন তুলছি বা এই প্রশ্ন তুলতে বাধ্য হচ্ছি? তার অনেকগুলো কারণ আমাদের সামনে রয়েছে এই প্রশ্ন তোলার জন্য। কারণ ইতিমধ্যেই আমরা দেখছি যে বড় বড় রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি, জামাত এবং তাদের যারা জোট সঙ্গী রয়েছেন এনসিপি সহ, তারা নানা প্রশ্ন তুলছেন গ্রহণযোগ্য নির্বাচন হবে কিনা এ বিষয়ে। কেউ কেউ বলছেন যে নির্বাচন কমিশন এখনও একটি গ্রহণযোগ্য বা সুষ্ঠু নির্বাচন করার জন্য প্রস্তুত না, তাদের প্রস্তুতি যথেষ্ট নয় বলে তারা মনে করছেন। তাছাড়াও তারা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন এবং সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন। যেমন এনসিপি থেকে কিংবা জামাত থেকে বলা হচ্ছে যে সরকার একটি সুনির্দিষ্ট দলের দিকে হেলে পড়েছে, অর্থাৎ তারা বিএনপির দিকে ইঙ্গিত করে বলতে চাচ্ছেন যে সরকার বিএনপিকে নির্বাচনে বিজয়ী ঘোষণা করার জন্য তার প্রশাসন যন্ত্র দিয়ে নানা প্রচেষ্টা অব্যাহত রেখেছে। সে কারণে নির্বাচনে প্রকৃত অর্থে যে লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলছি সেটি ক্ষতিগ্রস্ত হতে পারে, একটি অসম প্রতিযোগিতা হতে পারে। সেই কারণে তারা এই ইঙ্গিত করছেন এবং তারা মনে করছেন যে নির্বাচন কি যথেষ্ট সুষ্ঠু নাও হতে পারে। অন্যদিকে বিএনপি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের কনসার্ন বা প্রশ্ন সেটা তারা রেজ করেছেন। তারা মনে করছেন দেশে একটি সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য যে ধরনের স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি থাকা দরকার তা এখনও বিরাজ করছে না। কারণ ইতিমধ্যেই কয়েকটি ঘটনা ঘটেছে, বিএনপির কয়েকজন কর্মী নানা জায়গায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন সন্ত্রাসীদের দ্বারা। সুতরাং বিএনপি মনে করছে যে এই প্রক্রিয়াটি যদি অব্যাহত থাকে তাহলে একটি সুষ্ঠু এবং স্থিতিশীল নির্বাচনের পরিবেশ বজায় রাখা বাংলাদেশ সরকারের জন্য কিংবা নির্বাচন কমিশনের জন্য যথেষ্ট চ্যালেঞ্জের বিষয় হতে পারে। এর সাথে সম্পর্কিত রয়েছে আরেকটি খুবই বিতর্কিত ইস্যু, তা হচ্ছে এবারে প্রথমবারের মতো বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একসাথে হতে যাচ্ছে। অর্থাৎ আমরা যে 16 মাস ধরে সংস্কার আন্দোলন করেছি, সংস্কার প্রক্রিয়া ছিল, সেই সংস্কারের ফলে যে জুলাই সনদ তৈরি হয়েছে, সেই জুলাই সনদের পক্ষে এবং বিপক্ষে হ্যাঁ এবং না ভোট দেওয়ার জন্য যে গণভোট সেটি একই সাথে হতে যাচ্ছে। অনেকেই অভিযোগ তুলছেন যে এই ভোটে না ভোট দেওয়ার জন্য বিএনপির তৃণমূল পর্যায়ে এক ধরনের প্রচারণা চলছে, অপরপক্ষে সরকারের দিক থেকে সরকারের প্রশাসন যন্ত্রকে ব্যবহার করে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার জন্য এক ধরনের প্রচারণা চালু রেখেছে। সুতরাং এটিও আরেকটি বিষয় যা একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। এই সব মিলিয়ে মনে হচ্ছে যে জনগণ তাদের ইচ্ছা অনুযায়ী হ্যাঁ বা না ভোট দিতে পারবে কি না। কারণ গণভোট হচ্ছে জনগণের সামনে আপনি একটি প্রশ্ন তুলে ধরবেন, সেই প্রশ্নে জনগণ রাজি কি রাজি না সে বিষয়ে তারা তাদের মতামত ব্যক্ত করবেন, অর্থাৎ হ্যাঁ বা না বলবেন। কিন্তু সরকার যখন বিশেষভাবে হ্যাঁ ভোটের পক্ষে জনগণকে উদ্বুদ্ধ করার জন্য চেষ্টা করেন এবং এই জন্য প্রচারণা চালান, সেটা কতটা গণভোটের পর্যায়ে থাকে, সেটা কি এক ধরনের খেলা বা প্রতারণার হিসাবে মনে করা যায় না? একইভাবে কোনো রাজনৈতিক দল যদি গণভোটের বিপক্ষে না ভোট দিতে জনগণকে উৎসাহিত করেন, সেটাই বা কী ধরনের পরিস্থিতি তৈরি করতে পারে। সুতরাং আইনশৃঙ্খলা এবং পরিস্থিতির সাথে নির্বাচন কমিশনের প্রস্তুতি, সরকারের এক পক্ষে হেলে পড়া এবং এই জাতীয় সংসদ নির্বাচনের সাথে গণভোট একসাথে আয়োজনকে কেন্দ্র করে সব মিলিয়ে একটি হযবরল অবস্থা এখনও আমরা দেখতে পাচ্ছি। সে কারণে এই প্রশ্ন করাই যায় যে আসলেই কি
12ই ফেব্রুয়ারি আমরা একটি জাতীয় সংসদ নির্বাচন পাব? দেশের জনগণ কি এত বছর পরে যে ভোটাধিকার প্রয়োগের আকাঙ্ক্ষা নিয়ে অপেক্ষা করছে, তাদের সেই আকাঙ্ক্ষা পূরণ হবে? এটি ধীরে ধীরে আরও কিছুদিনের মধ্যেই আমাদের কাছে পরিষ্কার হবে এবং বিষয়টি ক্রমশই স্পষ্ট হয়ে উঠবে যে সরকার কতটা নিজেকে প্রস্তুত করতে পারছে, নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড কতটা নিশ্চিত করতে পারছে এবং বিভিন্ন দল এই বিষয়গুলোকে কিভাবে দেখছেন এবং সে অনুযায়ী তারা কি ব্যবস্থা নিচ্ছেন। নির্বাচন পণ্ড করতে চাইলে আসলে কারা করবেন? যদি নির্বাচন না হয় তাহলে কাদের লাভ? এটি খুব পরিষ্কারভাবেই বলা যায় যে নির্বাচন না হলে বিএনপির কোনো লাভ নেই। কারণ প্রায় ধরে নেওয়া হয়েছে বা মাঠের যে পরিস্থিতি, বিশেষ করে তারেক রহমান সাহেব দেশে ফেরার পরে তাদের যে রাজনৈতিক মাঠ, নেতাকর্মী সব মিলিয়ে এমন একটি আওয়াজ ইতিমধ্যেই উঠেছে যে আগামী নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে জয়যুক্ত হবে এবং ক্ষমতায় যাওয়ার সুযোগ লাভ করবে। সুতরাং নির্বাচন যদি না হয় সেটা বিএনপির জন্য কোনো লাভ নেই। তাহলে কার লাভ? নিশ্চয়ই যারা ক্ষমতায় যাওয়ার জন্য এতদিন আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন, প্রকাশ করেছেন বা যাদের একটি ধারণা ছিল যে তারা হয়তো, যেমন পরিষ্কারভাবে বললে জামাত এবং তার যে সহযোগী ইসলাম ধর্ম ভিত্তিক দলগুলো এবং সম্প্রতি যোগ দেওয়া এলডিপি এবং এনসিপি এবং মনে করা হচ্ছে আরও কয়েকটি দল সেখানে শীঘ্রই যোগ দেবে। সুতরাং এই জোটটি এতদিন মনে করেছিল যে তারা নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতার মসনদে আরোহণ করবেন, কিন্তু ঘটনাচক্রে মনে হচ্ছে যে তাদের সে আশায় কিছুটা ভাটা পড়েছে, তারা এখন কিছুটা হতাশ। সুতরাং নির্বাচন যদি বানচাল করতে হয় তাহলে তারাই একমাত্র নিয়ামক শক্তি হিসেবে কাজ করতে পারে। সেই সাথে যুক্ত হতে পারে আওয়ামী লীগের পরাজিত যারা ফ্যাসিস্ট বাহিনী আছে দেশে এবং বিদেশে, তাদের সহযোগিতায় এই জামাত, এনসিপি এবং তাদের জোট, নির্বাচনী জোট তারা যেটা বানিয়েছে, তারা সবাই মিলিয়ে হয়তো সরকারকে, অন্তর্বর্তী সরকারকে নির্বাচন করার ক্ষেত্রে অনুপযুক্ত একটি সরকার হিসাবে প্রমাণ করবার জন্য কিংবা ব্যর্থ সরকার হিসাবে প্রমাণ করবার জন্য তারা নির্বাচন বানচালের চেষ্টা করতে পারে। তবে এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বাংলাদেশে যদি আগামী 12ই ফেব্রুয়ারি একটি জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশ গণতান্ত্রিক ধারায় না ফেরে, জনগণের সরকার প্রতিষ্ঠিত না হয়, তাহলে এই যে অন্তর্বর্তী সরকার, তাদের ক্ষমতা যদি আরও দীর্ঘমেয়াদী হয় তাহলে দেশের জনগণের কপালে অনেক ভোগান্তি আছে এবং সেটা আমরা কোনোভাবেই কামনা করি না, আমাদের কাছে মোটেই কাম্য না। সেজন্য আমরা আশা করি যে নির্বাচনটি হবে, কিন্তু এই পাশাপাশি আমাদের এই আশঙ্কাটিও মনের মধ্যে জাগে যে নির্বাচনটি কি আদৌ হবে কিনা। তাই এই বিষয়ে আজকে আলোচনা করলাম। কিছুই বলা যায় না। আমাদের দেশে একটি বহুল প্রচলিত প্রবাদ আছে, নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা। সেরকম যদি কেউ করতে চায় তাহলে তারা হয়তো তখন দেশের কথা ভাববে না, তারা সরকারকে এবং বিএনপিকে পরাভূত করবার জন্য তারা হয়তো নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করতে পারে এবং আমাদের জনগণের জীবনে একটি অশান্তি তৈরি করবার জন্য, একটি অস্থিতিশীল, একটি ব্যর্থ বাংলাদেশ প্রমাণ করবার জন্য এই চেষ্টাটি তারা করতেও পারে। তবে কিছুদিনের মধ্যে এই বিষয়টা আমরা বুঝতে পারবো, আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। আপনাদের কি মত এই ব্যাপারে? আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের আলোচনা শোনার জন্য সবাইকে ধন্যবাদ।